আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের পরিমিতি সিরিজের দুইটা লেকচার গেছে বা দুইটা লেকচার তোমরা দেখেছো। আজ তৃতীয় লেকচারে আমি তোমাদের সামনে হাজির হলাম। তৃতীয় লেকচারটা একেবারে সহজ এবং আমরা যদি চিন্তা ভাবনা করে থাকি, চারটা অনুশীলনের মধ্যে তুলনামূলক সব থেকে ইগনোরেবল বা কম ইম্পর্টেন্ট অনুশীলনীটাই হলো 16.3। তারপরেও আমরা তো আসলে সবকিছু শিখবো, শিখতে তো কোনো বাধা নাই, শেখার জন্যই তো আমরা আসলে জন্মাইছি। তো যাই হোক, আমরা এখন 16.3টা শুরু করব। সবাই রেডি হয়ে যাও, আমার সাথে নোট করতে হবে এবং পুরোপুরি একেবারে যতগুলো ম্যাথ আছে সব আমরা সলভ করে ফেলবো। যেটা আসলে করা দরকার বা যতটুকু করা দরকার আমরা পুরোপুরি সব সলভ করবো ইনশাআল্লাহ। চলো শুরু করি। তো কি থাকবে আজ শুরুতে? কন্টেন্টটা কি? বেসিক আলোচনা। বেসিক আলোচনা তো আমাদের লাগেই। এর সাথে 16.3-এর যত গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করব। বেসিক আলোচনার দিয়ে শুরু করি। বেসিক ইনফরমেশন বা বেসিক আলোচনার মধ্যে এখানে কি থাকবে? এইটা মূলত মানে এই অনুশীলনের ম্যাক্সিমাম পার্ট বৃত্ত রিলেটেড বা বৃত্তের সাথে কানেক্টেড। ঠিক আছে, বৃত্ত তো তোমরা চেনো, ওই যে ছোটকালে শুনছো না, মাম্মিকা রুটি গোল গোল, পাপ্পাকে পয়সা গোল গোল, তু ভি গোল মে ভি গোল, সারি দুনিয়া গোল মেটাল। এটাই হলো বৃত্ত। ক্লিয়ার? এই যে গোল একটা শেপ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি? এটার নামই হচ্ছে বৃত্ত। এই যে বৃত্ত, এটার একটা কেন্দ্র থাকে। এই যে এটা হলো বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তের যে সবুজ কালারের যে দাগটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। আর এই পরিধির যে কোনো একটা অংশ যদি তুমি কেটে নাও, ধরো এই এতটুকু অংশ তুমি মনে মনে কেটে নিয়েছো, এটাকে বলা হয় বৃত্তচাপ। এটাকে কি বলা হয়? বৃত্তচাপ। এই বৃত্তচাপ কেন্দ্রের সাথে একটা কোণ বা একটা ক্ষেত্র তৈরি করতে পারে। কিভাবে? দেখো, এই দেখো, কেন্দ্রের সাথে এই বৃত্তচাপের এই মাথা আর এই মাথা যদি যোগ করি, তাহলে এইখানে একটা রিজিয়ন তৈরি হয়েছে বা এইখানে একটা অঞ্চল তৈরি হয়েছে। এই যে এই অঞ্চলটাকে বলা হয় বৃত্তকলা বা বৃত্তাংশ। এটাকে বলা হয় কি? বৃত্তকলা বা বৃত্তাংশ। যদি এই বৃত্তের ব্যাসার্ধ আর হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র এখন আমার সাথে তো মুখস্থ করবাই, একই সাথে তোমরা এই সূত্রটা একটু লিখে রাখো। তাহলে সূত্রটা কিরকম? বৃত্তাংশের বা বৃত্তকলার ক্ষেত্রফল সমান। আচ্ছা, বৃত্তকলা কি বা বৃত্তাংশ কি সেটা তো বুঝতে পারছো। এই যে হলুদ কালারের অংশ, অর্থাৎ যে কোনো চাপ কেন্দ্রের সাথে যে ক্ষেত্রটা তৈরি করে বা যে অঞ্চলটা তৈরি করে তাকে বলা হয় বৃত্তাংশ বা বৃত্তকলা। যদি ওই বৃত্তের ব্যাসার্ধ আর হয় আর কেন্দ্রে যে কোণটা তৈরি হয়েছে সেই উৎপন্ন কোণটার মান থিটা হয়, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি। কথাটা মাথায় রাখবা, পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই কত? 360 ডিগ্রি। এটা হলো সূত্র। এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখা বাধ্যতামূলক। এইটা দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করব আজকের ক্লাসে। পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার এই যে বৃত্তচাপ না, এই যে বৃত্তচাপ, এটারও দৈর্ঘ্য বের করার একটা সূত্র আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্রটা কি? বৃত্তচাপের দৈর্ঘ্য। আমরা এখন বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা লিখব। বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্রটা কি? বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে পাই আর থিটা বাই 180 ডিগ্রি। আচ্ছা, এখানে অনেকের মনে প্রশ্ন জাগে, স্যার এটা কেমনে আসলো, এই সূত্রটা কিভাবে তৈরি হলো, এটা একটু আমরা দেখতে চাই। আচ্ছা বলো তো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। দেখো আমি একটু বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা একটু লিখে দেই। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, এখন তোমরা বলো তো দেখি, এই যে একটা বিন্দু বা এই যে কেন্দ্রবিন্দু, যেটা এই কেন্দ্রবিন্দু, এই বিন্দুটাতে টোটাল কত ডিগ্রি কোণ তৈরি হয়?
এই কেন্দ্রবিন্দুটাতে টোটালি কোণ তৈরি হয় 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রি কোণের জন্য এই বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার। ব্যাপারটা বুঝছো? 360 ডিগ্রি কোণের জন্য এই ক্ষেত্রফলটা হয় কি, পুরো বৃত্তের ক্ষেত্রফলটা হয় পাই আর স্কয়ার। তাহলে আমরা একটু ঐকিক নিয়ম করি। কথাটা কিভাবে লিখবো? কথাটা হচ্ছে এরকম, 360 ডিগ্রি কোণের জন্য কেন্দ্রে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কত? কোণের জন্য ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে বলো তো 1 ডিগ্রি কোণের জন্য কত হবে? 1 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফলটা হবে পাই আর স্কয়ার ডিভাইড বাই 360 ডিগ্রি। ওকে, এবার আসো, কত ডিগ্রি কোণ আছে তোমার কেন্দ্রে? থিটা ডিগ্রি কোণ আছে। তাহলে সুতরাং থিটা ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফলটা কত হবে? পাই আর স্কয়ার থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি। এই দেখো, এই হচ্ছে সেই সূত্রটা, এটা বুঝছো? ক্লিয়ার না? সহজ না? তাহলে এই হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল, মানে থিটার মানের উপর ডিপেন্ড করে এই অঞ্চলটা কতটুকু বড় হবে বা কতটুকু ছোট হবে। তাই থিটার মানের মাধ্যমেই আমরা এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করি। এই জন্য ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কয়ার থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি। ক্লিয়ার? বুঝছি? ওকে, আচ্ছা, তাহলে এইটা কি? এই যে চাপের দৈর্ঘ্য কেমনে বের করে, এটা সূত্রটা কি? তোমরা কি জানো যে একটু হায়ার ম্যাথের কনসেপ্টে যদি আমরা আসি, যে চাপের দৈর্ঘ্যের সূত্র হলো আর থিটা। চাপের দৈর্ঘ্যের সূত্রটা কি? আর থিটা। এটা মনে রাখবা, চাপের দৈর্ঘ্য হচ্ছে আর থিটা। ওকে, চাপের দৈর্ঘ্য কি? চাপ এস ইকুয়ালস টু আর থিটা, এটা মনে রাখবা। চাপের দৈর্ঘ্য এস সমান আর থিটা। এটা হায়ার ম্যাথের 8.1 এর অংশ। হায়ার ম্যাথের 8.1 এ এটা দেওয়া আছে, ঠিক আছে? তোমরা একটু মুখস্থই রাখো ব্যাপারটা। তাহলে চাপের দৈর্ঘ্য কি? আর থিটা। ওকে, এখন বলো তো দেখি, এটা তোমরা বাসায় একটু চেষ্টা করবা তো দেখি, যে এই যে চাপের দৈর্ঘ্য আর থিটা, সেইখান থেকে কেন বৃত্তচাপের দৈর্ঘ্য পাই আর থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি হয়? এটা কেন হয়? এটা একটু তোমরা বাসায় ট্রাই করবা। এটা বের করার, সরি 360 না তো, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 180। কেন এটা 180 ডিগ্রি হয় সেটা একটু বাসায় তোমরা ট্রাই করবা। বা এইভাবে যদি তোমরা নাও চিন্তা করো, তোমরা একটু অন্যভাবে চিন্তা করো, একটু এটা ভাবো। আচ্ছা, পুরো পরিধি মানে কি 2 পাই আর না? 2 পাই আর, পুরো পরিধি 2 পাই আর। তাহলে 2 পাই আর, এটা এর জন্য, এত এর জন্য 2 পাই আর, এটা হচ্ছে কার জন্য? 360 ডিগ্রির জন্য। আচ্ছা, একটু ঘুরাই লিখি, 360 ডিগ্রি কোণের জন্য চাপের দৈর্ঘ্য কত? চাপের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর, মানে পরিধি, বৃত্তের পরিধি। এটা একটু লিখে রাখো, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, এটা মনে রাখবা। তাহলে 360 ডিগ্রি কোণের জন্য চাপের দৈর্ঘ্য হচ্ছে কত? 2 পাই আর। মানে তখন ব্যাপারটা এমন যে পুরো বৃত্তটাই চাপ, তখন পুরো বৃত্তটাকে আমরা চাপ হিসেবে কাউন্ট করতেছি। ধরো এই হচ্ছে বৃত্ত, এই হচ্ছে তার কেন্দ্র, তার মানে এই যে পুরো বৃত্ত চাপ, এটা হলো 2 পাই আর, আর কেন্দ্রে উৎপন্ন কোণ কত? কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, 360 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে যেই চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে তার জন্য কি হবে? তাহলে আমরা এখানে লিখবো 1 ডিগ্রি এর জন্য চাপের দৈর্ঘ্য হবে কত? 2 পাই আর ডিভাইড বাই 360 ডিগ্রি। আচ্ছা, এবার বলো তো দেখি, তাহলে থিটা ডিগ্রির জন্য কত হবে? থিটা ডিগ্রি এর জন্য চাপের দৈর্ঘ্যটা হবে 2 পাই আর থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি। এখন 2 দিয়ে 360 রে কেটে দাও, কত হবে? 180 ডিগ্রি। তার মানে আমরা পেলাম পাই আর থিটা বাই 180 ডিগ্রি। বাস, এই হচ্ছে ফর্মুলার প্রুফ বা সিস্টেম। বুঝছি না? সহজ না? ক্লিয়ার? তাহলে বৃত্ত চাপের দৈর্ঘ্য পাই আর থিটা বাই, সব ধরো মনে রাখা দরকার নাই। তুমি এতক্ষণ যা শিখালাম, যার শিখতে ইচ্ছা হয় সে শিখবে, যার মনে হচ্ছে এটা শিখতে খুব আগ্রহ নাই, ভালো লাগতেছে না, তুমি খালি ফর্মুলা দুইটা মুখস্থ করো। ফর্মুলা দুইটা কি কি?
একটা হচ্ছে পাই আর থিটা বাই 180, আর একটা হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। এটুকু মনে রাখবা। তো চলো, এটা আমাদের বেসিকের একটা অংশ শেষ, মানে বেসিকের মেজর পার্টটা শেষ। আমরা এখন ম্যাথ বা সলিউশন শুরু করে দিব। কি আছে দেখো তো প্রথম ম্যাথটা কি বলছে একটু পড়ি আমরা। বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলো তো এটা কার মান? এটা হলো থিটা এর মান। বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তের ব্যাস হচ্ছে কত? এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাস, মানে 2r এর মান 126 সেন্টিমিটার। এবার চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা কেবল না শিখে আসলাম রে বাপ। চাপের দৈর্ঘ্যটা কি? 2 পাই আর, চাপের দৈর্ঘ্য পাই আর থিটা বাই 180 ডিগ্রি। চাপের দৈর্ঘ্যের সূত্র কি? পাই আর থিটা বাই 180 ডিগ্রি। তো লিখে ফেলি আমরা সূত্রটা, সলিউশন শুরু করলাম। হ্যাঁ, আমরা জাস্ট মান বসাবো আর ম্যাথ শেষ হয়ে যাবে। কি দেওয়া আছে? দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার বলো বৃত্তের ব্যাস মানে 2r এর মান কত দেওয়া আছে? বৃত্তের ব্যাস 2r সমান দেওয়া আছে কত? 2r সমান 126 সেন্টিমিটার। তুমি এখন এইখান থেকে ব্যাসার্ধ r এর মানটা বের করবো, মানে 2 ওই পাশে নিয়ে ডিভাইড করবা। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ r সমান 126 ডিভাইড বাই 2 সেন্টিমিটার। ভাগ করলে কত আসে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6, আর এটা ভাগ করলে 3, মানে 63 সেন্টিমিটার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন বৃত্তের পরিধি বা চাপের দৈর্ঘ্য বের করে ফেলি। সুতরাং বৃত্তের চাপের দৈর্ঘ্য কি হবে? পাই আর থিটা ডিভাইড বাই 180 ডিগ্রি। এখন মান বসায় দাও। পাই ইন্টু আর এর মান কত? 63, আর থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, ডিভাইড বাই 180 ডিগ্রি। এখন এটা একবারে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলো, রেজাল্ট যা আসবে তাই, সেটাই আমাদের আনসার। তাহলে ক্যালকুলেটর আমরা এটা হিসাব করে ফেলি। পায়ের মান আবার 3.1416 ইন্টু 63 ইন্টু 30। এটাকে ডিভাইড করতে হবে কত দিয়ে? ভাগ করতে হবে 180 দিয়ে। 180 দিয়ে ভাগ করলে তুমি চাপের দৈর্ঘ্য পাচ্ছ 32.99, মানে 33ও লিখতে পারো, 32.99 সেন্টিমিটার প্রায়। কেউ যদি এটাকে অ্যাপ্রক্সিমেট মান হিসেবে 33 লেখো বা 33 লেখো, তাতে কোনো প্রবলেম হবে না, কারণ 0.99 আছে, মানে ডেসিমেলের পরে 99 আছে না, তাই তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। চাপের দৈর্ঘ্য বের করা শেষ। চলো এর পরের ম্যাথে চলে যাই। খুবই সহজ ম্যাথ, এগুলো জাস্ট ফর্মুলা পারলেই হয়ে যায়। নেক্সট ম্যাথ, এরপরের যে ম্যাথটা আছে সেটা কি? প্রতি মিনিটে, ভালো করে দেখো প্রশ্নটা, প্রতি মিনিটে 66 মিটার বেগে। প্রতি মিনিটে 66 মিটার বেগ মানে কি? 1 মিনিটে বা 60 সেকেন্ডে বা 1 মিনিটে অতিক্রম করে কত? 66 মিটার। এটাই হচ্ছে প্রতি মিনিটে 66 মিটার বেগ। তাহলে প্রতি মিনিটে 66 মিটার বেগে কত মিনিট দৌড়ালো? 1.5 মিনিট। 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে আসলো। মাঠটা কেমন? বৃত্তাকার মাঠ, যেহেতু বলছে মাঠের ব্যাস নির্ণয় করতে, তার মানে মাঠটা হচ্ছে বৃত্তাকার মাঠ। ওকে, তার মানে প্রতি মিনিটে দৌড়াই কতটুকু? 66 মিটার। এরকম দৌড়াইছে 1.5 মিনিট। মুখে মুখে বলা যায় 1 মিনিটে 66 মিটার, তাহলে 1.5 মিনিটে হবে 66 আর তার অর্ধেক 33, মোট 99 মিটার। তার মানে 1.5 মিনিটে কত মিটার অতিক্রম করবে? 99 মিটার অতিক্রম করবে। এই যে 99 মিটার অতিক্রম করলো, মানে একটা ফুল মাঠ ঘুরে আসলো। মাঠটা কেমন? বৃত্তাকার মাঠ। তার মানে বলো তো দেখি, এই 99 মিটারটা আসলে ওই বৃত্তের কি? পরিধি। ওই বৃত্তের কি? পরিধি। পরিধি মানে কি? 2 পাই আর। তো 2 পাই আর সমান হচ্ছে 99। সেখান থেকে তোমাকে আর এর মান বের করতে হবে, তারপরে 2r এর মান, বা একবারে তুমি 2r এর মান বের করলেই বৃত্তের ব্যাস পেয়ে যাবা। বুঝছো? তার মানে এইখানে বোঝার বিষয়টা কি ছিল? এই যে ম্যাথটা,
এটাতে বোঝার বিষয় কি ছিল? এই যে বলছে না যে একটা ঘোড়া একটি মাঠ মানে বৃত্তাকার মাঠ ঘুরে আসলো, আসলে এই মাঠটা কেমন মাঠ বা কিভাবে ঘুরে আসছে? এই যে এই ধরো হচ্ছে মাঠ, একটা ঘোড়া কি করলো, একটা ঘোড়া এইখান থেকে দৌড়ানো শুরু করলো, এইখান থেকে দৌড়াতে দৌড়াতে ঘুরে আবার এইখানে চলে আসলো, তার মানে এই যে এটা হলো পরিধি অতিক্রম করলো, পরিধি। ওকে, পরিধি অতিক্রম করছে। কত মিনিটে অতিক্রম করছে? 1.5 মিনিটে। তবে কি গতিবেগে গেছে? 1 মিনিটে যায় 66 মিটার। তার মানে 1.5 মিনিটে সে কত মিটার গেছে সেটা বের করলেই আমরা এই বৃত্তের পরিধি পেয়ে যাচ্ছি। চলো শুরু করি, সলিউশনটা শুরু করি। বৃত্তের পরিধিটা আগে বের করব। তাহলে কি লিখব? দেওয়া আছে ঘোড়াটির গতিবেগ, ঘোড়াটির গতিবেগ কত? গতিবেগ 66 মিটার পার মিনিট, 66 মিটার পার মিনিট। ওকে, 66 মিটার পার মিনিট। তার মানে ঘোড়াটি 1 মিনিটে অতিক্রম করে কত? 66 মিটার। সুতরাং না লিখে অর্থাৎ লিখলাম, অর্থাৎ ঘোড়াটি 1 মিনিটে অতিক্রম করে 66 মিটার। তার মানে সুতরাং ঘোড়াটি 1/2 বা 1/2 মানে কি বলতো? যদি একটু মিশ্র থেকে অপ্রকৃততে যেতে চাও, 2 অক্ষে 2 তার সাথে 1 যোগ করবা, তাহলে 3/2। 1/2 মানে হচ্ছে 3/2। তার মানে 3/2 মিনিটে অতিক্রম করে। এই 66-র সাথে 3/2 গুণ করো, 3/2 মিটার। গুণ করলে কত আসে দেখি? গুণ করলে 2 দিয়ে 66 কাটলে 33, 33 আর 3 গুণ করলে 99 মিটার পথ অতিক্রম করছে ঘোড়াটি 1.5 মিনিটে। তার মানে এই 99 মিটারই হচ্ছে এই বৃত্তের পরিধি। ওকে, তার মানে আমরা এখন কি লিখব? সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি, মাঠের পরিধি সমান বৃত্তাকার মাঠের পরিধি হচ্ছে 99 মিটার। এখন তোমরা বলো তো, পরিধি জানি, পরিধি মানে কি? 2 পাই আর। পরিধি মানে কি? 2 পাই আর। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে 2 পাই আর এটা সমান হচ্ছে 99। যেহেতু বৃত্তের ব্যাস নির্ণয় করতে হবে, ব্যাস মানে হচ্ছে 2r এর মান, তাই আমি 2r এর মান বের করার জন্য পাইকে ধাক্কা দিয়ে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে কি হবে? 2r সমান 99 ডিভাইড বাই পাই। ওকে, কোনো সমস্যা? নো। এবার 99 কে পাই দিয়ে ডিভাইড করো। পায়ের মান কত? 3.1416। 99 ভাগ 3.1416। ওকে, ভাগ করলে আসে কত? 31.51। 31.51। তার মানে তুমি এখন বলতে পারো কি? সুতরাং উক্ত মাঠের ব্যাস কত? 31.51 মিটার। 31.51 মিটার। ওকে, তাহলে তুমি কি লিখবা? সুতরাং মাঠের ব্যাসটা কত? মাঠের ব্যাস 31.51 মিটার, প্রায় মিটার। এখানে একটা প্রায় লিখো, প্রায় অ্যাপ্রক্স মান নেওয়া হয়েছে তো, তাই প্রায় লিখবা। ওকে, ডান। কত সহজ ছিল দেখছো? এই ম্যাথগুলো শর্ট কোশ্চেন মানে এসকিউতে আসে, এবং ইভেন এমসিকিউতেও মাঝে মাঝে দিয়ে দেয় এগুলো। এমসিকিউতে তুমি তোমার মানে একদম মাথা খাটাবে এমন ভাবে যে এত ম্যাথ করার কোনো সুযোগ নাই। 1.5 মিনিটে অতিক্রম করছে, তার মানে কত? 99 মিটার। তাহলে 2 পাই আর সমান 99। ক্যালকুলেটারে ঘেচ্চাং করে ক্যালকুলেটর টিপে রেজাল্টটা বের করে ফেলবা। মাঠের ব্যাস চাইলে মাঠের ব্যাসার্ধ চাইতে পারে, মাঠের ব্যাসার্ধ হবে এর অর্ধেক। ঠিক আছে? ওকে, চলো নেক্সট ম্যাথে যাই। এরপরের যে ম্যাথটা আছে, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল, লুক ইট, এদিকে তাকাও, দেখো এই ব্যাপারটার দিকে একটু খেয়াল করো। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল, কেবল না আমরা বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র শিখে আসছি। বৃত্তাংশের ক্ষেত্রফলটা কি ছিল? পাই আর স্কোয়ার থেটা বাই 360 ডিগ্রি। তার মানে এই যে 77 মিটার,
এই 77 মিটার হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি এর মান। ওকে, আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ 21, মানে এটা হচ্ছে আর এর মান 21 মিটার। বৃত্তচাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই কোণটা হলো থিটা, তার মানে আমাকে থিটার মানটা বের করতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা একটু লিখবো যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে এই যে আর সমান 21 এবং ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থিটা সমান পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি সমান 77। সেখান থেকে আমরা কার মান বের করব? থিটার মানটা বের করব। চলো সলিউশনটা শুরু করি। হ্যাঁ, ওকে, দেখো কি লিখবো। মনে করি বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, বা সরি এখানে মিটার আছে যেহেতু মিটার লিখতে হবে, আর মিটার, এবং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। কেন্দ্রে উৎপন্ন কোণটা কত? কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। তাহলে প্রশ্ন মতে আচ্ছা দেওয়া আছে আর সমান কত সেটা একটু লিখে নেই। দেওয়া আছে আর সমান 21 মিটার। এবার প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি সমান কত? এই যে 77। এখন এখান থেকে হিসাব করে কার মান বের করব? থিটার মান বের করব। তাহলে একটু হালকা করে 360 ডিগ্রি লাথি মারো, ওই পাশে চলে যাবে। তাহলে এই পাশে থাকবে পাই আর স্কোয়ার থিটা সমান কত? 77 ইন্টু 360 ডিগ্রি। ওকে, ডিভাইড বাই, এখন এখানে হিসাব করো। এখন বা লিখলাম, এদিকে কি আছে? থিটার সমান কি হবে? থিটার সমান হচ্ছে, থিটাই তো বের করব, থিটার সমান হচ্ছে 77 ইন্টু 360 ডিগ্রি ডিভাইড বাই কত? পাই আর স্কোয়ার। এখন তুমি মান বসায় দাও। 77 ইন্টু 360 ডিগ্রি ডিভাইড বাই পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান 21 তার স্কোয়ার। এখন সব ক্যালকুলেটর দিয়ে একবারে রেজাল্ট বের করে ফেলো। তাহলে ক্যালকুলেটর নাও, বাপের টাকা এখানে ক্যালকুলেটর। 77 ইন্টু 360, ওকে, নিচে কত হবে? নিচে হচ্ছে 3.1416 ইন্টু 21 এর স্কোয়ার, 21 স্কোয়ার। ওকে, সমান দিলাম, রেজাল্ট চলে আসবে 20.008। কত? 20.008 ডিগ্রি। এখানে অবশ্যই প্রায় লিখবা, প্রায়। ওকে, ডান। এই হচ্ছে ম্যাথ। বলো এটা কি সিকিউতে আসার যোগ্য না এমসিকিউ এর জন্য? এইগুলো আসলে জাস্ট ফর এমসিকিউ। এমসিকিউ আর এসকিউ এই দুটাতে আসতে পারে, কিন্তু এই ম্যাথ সিকিউতে দিবে এটা আশা করা যায় না। এসকিউতে আসে মূলত ওই যে 16.2 এর যে বড় বড় ম্যাথগুলো করালাম লাস্ট ক্লাসে সেইটা, আর 16.4 যেটা আমি সামনে করাবো সেইটা। এই দুইটা ক্লাস ভালো করে দেখবা, তাহলে তোমার সিকিউ এর পার্টটা একদম সিকিউর হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন আসি পরের ম্যাথটাতে। অল্প কয়েকটা ম্যাথ এখানে আছে, এই ম্যাথগুলোই সলভ করবো আজকের ক্লাসে। বলছে একটা বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। কেবল না আমরা সূত্রটা শিখে আসলাম, কেবল না এই সূত্র ব্যবহার করলাম। কি দেওয়া আছে বলতো? এই যে এটা কার মান? এটা হচ্ছে আর এর মান। এই যে এটা কার মান? এটা হলো থিটার মান, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে হবে পাই আর স্কোয়ার থিটা বাই 360। এই তো ফর্মুলা, তো করে ফেলো, সলিউশন শুরু করো। খুবই নরমাল এগুলো, একদম ঝাক্কা নাক্কা। হ্যাবিচুইট। লেখো দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আর কি দেওয়া আছে? কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 75 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণ
থিটা সমান কত 75 ডিগ্রি। ওকে, এখন আমাদের বৃত্তাংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল সমান বৃত্তাংশের ক্ষেত্রফল বা বোর্ডে ডিস্টার্ব দেয় কেন রে, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান, বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি। এখন তুমি মান বসায় দাও, মানটা কি হবে, পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান 14 ইন্টু আর এর উপর একটা স্কোয়ার হবে 14 এর স্কোয়ার ইন্টু থিটার মান 75 ডিগ্রি ডিভাইড বাই 360 ডিগ্রি। এখন তুমি জাস্ট ক্যালকুলেটরে মানগুলো বসাবা আর হিসাব করে মানটা বের করে ফেলবা, খুবই নর্মাল। তাহলে শুরু করলাম, 3.1416 ইন্টু 14 এর স্কোয়ার ইন্টু 75 আর নিচে কি হবে 360। ওকে, জাস্ট সমান দিব, রেজাল্ট চলে আসবে 128.28। কত আসবে, 128.28282। ওকে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট, অর্থাৎ এটাই হচ্ছে বৃত্তাংশের ক্ষেত্রফল। তো যেহেতু এটা সেন্টিমিটারে ছিল, বৃত্তাংশের ক্ষেত্রফলটা হবে বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, কোনো ভেজাল আছে নেই হে। চলো নেক্সট ম্যাথ শুরু করি। সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ এই অনুশীলনীর কোনটা, 5 নাম্বার। এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, তোমরা একটু এটাতে ভালোবাসা দিয়ে স্টার দিয়ে রাখো কয়েকটা। ধরো এই হচ্ছে আমার ম্যাথের স্টারের সংখ্যা, আমার মনের মতো লম্বা একটা স্টারের লিস্ট। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আর এর পরেরটা আর এর পরেরটা, মানে এখন যে কয়েকটা ম্যাথ করবো টানা, এগুলো সবই ইম্পর্টেন্ট। এখন দেখো তো কি বলছে ম্যাথটাতে, একটু দেখো। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, বৃত্তাকার মাঠকে ঘিরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাও বৃত্তাকারই হয়, বুঝছো? তাহলে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়, তাহলে রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। ওরা যা বলল সেই অনুযায়ী যদি আমি একটা কিউট ফিগার আঁকি, তাহলে তা দেখতে এরকম হবে। এই হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, তাকে ঘিরে আর একটা মাঠ আছে, সেটা দেখতে কেমন, এই যে এরকম। এই যে মাঠকে ঘিরে আবার আর একটা কি আছে, মাঠ আছে। তাহলে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, মাঠ তো না, রাস্তা আছে। এই যে এই অংশটা হচ্ছে রাস্তা, এই যে এই অঞ্চলটা হচ্ছে রাস্তা, এগুলো হচ্ছে রাস্তা। ওকে, তো এই যে রাস্তা না, এই রাস্তার প্রশস্ততা বা চওড়া কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। এই রাস্তার চওড়া কতটুকু সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তো খুব সহজ হিসাব, আমি রাস্তার চওড়াটাকে x ধরে নেই। রাস্তার চওড়াটারে কি ধরবো, রাস্তার চওড়া মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এটাকে আমি ধরলাম x, এটার আমি মনে মনে ধরলাম কি x। এই বৃত্তের কেন্দ্র তো একটা ছিল নাকি, এই বৃত্তের ব্যাসার্ধ আমি ধরলাম r, মানে এইখান থেকে শুরু করে এটুকু হচ্ছে r। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, মাঠের ব্যাসার্ধ যদি r হয়, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কত হবে? মাঠের ব্যাসার্ধ হচ্ছে r, আর রাস্তার প্রশস্ততা বা চওড়া হচ্ছে x। তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হবে r প্লাস x, আর এর সাথে x যোগ হবে, বুঝছো? তাহলে এখন মাঠের পরিধির কি হবে, যেহেতু মাঠের ব্যাসার্ধ r, মাঠের পরিধি হবে 2πr। যেহেতু রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ x প্লাস r বা r প্লাস x, তাই রাস্তা সহ মাঠের পরিধি হবে 2π ইন্টু r প্লাস x। ওকে, তো রাস্তা সহ পরিধি থেকে রাস্তা বাদের পরিধি যদি বিয়োগ করি বা বাদ দেই, তাহলে পাবো ওই 100, ওই যে 44, ওই 44টা। ওকে, সেখান থেকে আমরা কার মান বের করব, r এর মান বের করব, সরি x এর মান বের করব, মানে রাস্তার প্রশস্ত কতটুকু বা চওড়া কতটুকু সেটা। ওকে, তো চলো আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ ম্যাথ এটা,
কি লিখবো আমরা শুরুতে? দেওয়া আছে, বা সরি মনে করব, দেওয়ার দরকার, দেওয়া আছে লেখা লাগবে না এখানে। মনে করি রাস্তার প্রশস্ততা বা রাস্তার চওড়া, রাস্তার প্রশস্ততা বা প্রস্থ, রাস্তার প্রস্থ এক্স মিটার, যেহেতু পরিধি মিটারে দেওয়া আছে এক্স মিটার। এবার রাস্তার পরিধি যদি রাস্তার প্রস্থ যদি এক্স মিটার ধরে নাও তুমি, তাহলে এখন আরেকটা জিনিস ধরে নিতে হবে, সেটা হচ্ছে মাঠের ব্যাসার্ধ আর মিটার, এবং মাঠের ব্যাসার্ধ কত? আর মিটার। ওকে, মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর মিটার। এখন তুমি কি করবা? রাস্তা সহ মাঠের ব্যাসার্ধটা লিখবা, তাই তো? সুতরাং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কত হবে? রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হবে আর প্লাস এক্স মিটার। ওকে, এবার প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা? প্রশ্ন মতে এইখানে একটু চিন্তা করো, এইটা হলো সবচেয়ে বড় ব্যাসার্ধ, মানে রাস্তা সহ ব্যাসার্ধ যদি এক্স প্লাস আর হয়, তাহলে পরিধি হবে 2π ইন্টু আর প্লাস এক্স বা এক্স প্লাস আর, যাই লেখো। তাহলে এটা হলো রাস্তা সহ পরিধি, মানে এই যে বাইরের পরিধিটা, মাইনাস 2π আর, এটা হলো ভেতরের পরিধিটা। তো বাইরেরটা থেকে ভেতরেরটা বাদ দিলে কত পাবো? 44 পাবো, প্রশ্নে বলে দিয়েছে। এখন তুমি কি করবা? এখন তুমি 2π কমন নিবা, দুই জায়গা থেকে কি করবা? 2π কমন নিবা, অথবা এখানে গুণ করে দাও। 2π এর সাথে আর গুণ করলে হবে 2π আর, 2π এর সাথে x গুণ করলে হবে 2πx মাইনাস 2π আর সমান 44। মনের মাধুরী মিশাইয়া 2π আর উড়াইয়া দাও, থাকিবে কি রে বাপ? 2πx, এইটার সমান কত হবে? 44, বা x সমান কত হবে? 44 ডিভাইড বাই 2π। এবার একটু মান বসায় দাও, x এর মান পেয়ে যাবে। এটা 44 ডিভাইড বাই 2 ইন্টু 3.1416। এখন হিসাব করো কত আসে। তাহলে উপরে কত? 44 ডিভাইড বাই 2 ইন্টু 3.1416, রেজাল্ট কত আসে? 7.002। তাহলে এটার মানটা আসতেছে কত? 7.002 মিটার প্রায়। কি লিখবা পাশে? অ্যাপ্রক্স বা প্রায়। ওকে, ডান। এই হচ্ছে আমাদের রাস্তার প্রস্থ আমরা পেয়ে গেলাম। সো এখান থেকে অ্যাডিশনাল আরো প্রশ্ন হতে পারে। কি হতে পারে? বলতে পারে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, বলতে পারে যে মাঠের ক্ষেত্রফলটা নির্ণয় করো। এগুলো তোমার কাজ, তুমি নিজেই করতে পারবে এটা এখন। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। নো টেনশন। চলো নেক্সট ম্যাথে চলে যাই। এর পরের ম্যাথটা কি আছে সেটা একটু দেখি। আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা তোমার কাছে একদম পানি হয়ে যাবে। কেন? একটি বৃত্তাকার পার্কের ব্যাস মানে কার মান? 2r এর মান। 2r সমান হচ্ছে 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত বা চওড়া রাস্তা আছে। পথটির বা রাস্তাটির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। ব্যাপারটা কেমন? এই ধরো হচ্ছে একটা বৃত্তাকার মাঠ, এই হচ্ছে একটা বৃত্তাকার মাঠ বা পার্ক। এখানে যা বলছে সেই অনুযায়ী এটা পার্ক। এই পার্কের একটা ব্যাসার্ধ আছে, ব্যাস আছে। এই পার্কের ব্যাসটা কত? এই পার্কের ব্যাস হচ্ছে 26 সেন্টিমিটার। ব্যাস মানে হচ্ছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। তাহলে ব্যাস যদি 26 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, তার মানে এটার মান হবে 13। এইটুকু হবে 13 সেন্টিমিটার, ব্যাসের অর্ধেক। ওকে, এরপরে বলছে পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে বা চওড়া একটি পথ আছে। তাহলে ব্যাপারটা দেখতে এমন হবে। ব্যাপারটা দেখতে কেমন হবে? এবার এই যে এই হচ্ছে এই পার্কটিকে বেষ্টন করে 2 মিটার চওড়া বা প্রশস্ত পথ আছে, সেটা হচ্ছে এইরকম। ওকে, তার মানে এইটুকু হচ্ছে 2 মিটার। এই যে এই পাশ থেকে এইটুকু হচ্ছে কত? এইটুকু হলো 2 মিটার। সব জায়গায় এইটুকু কত করে? এইটুকু হচ্ছে 2 মিটার, মানে পথের প্রশস্ততা বা পথের চওড়া। এখন তোমরা আমাকে বলো তো দেখি, মাঠের ব্যাসার্ধ তো 13 সেন্টিমিটার, এটা আমরা বুঝতেছি। এবার বলো তো রাস্তা সহ বা পথ সহ মাঠের ব্যাসার্ধটা কত হবে?
যেহেতু এইটুকু 2 আর এইটুকু 13, তাহলে পথ সহ বা রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হবে 13 যোগ 2 মানে 15 মিটার। কথা কি বুঝছি? পথের ব্যাসার্ধ কত হবে তাহলে? রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হবে 15 মিটার। ওকে, তাহলে আমরা এখন কি করব? এই যে দুইটা পথের এই দুইটা ক্ষেত্রফল বের করে বিয়োগ করে দিলে আর পথের ক্ষেত্রফলটা তুমি পেয়ে যাবা। রাস্তার সহ ক্ষেত্রফল বের করবা, রাস্তা বাদে ক্ষেত্রফল বের করবা, দুইটা বিয়োগ করে দিলেই পেয়ে যাবা কিসের ক্ষেত্রফল? রাস্তার বা পথের ক্ষেত্রফল। শুরু করে দিলাম। হ্যাঁ, সলিউশনটা শুরু করি। কি লিখবো আমরা শুরুতেই? দেওয়া আছে মাঠের ব্যাস 2r সমান 26 মিটার। সুতরাং মাঠ তো না, পার্কের ব্যাস 2r সমান 26 মিটার। সুতরাং পার্কের ব্যাসার্ধ r সমান 26 ডিভাইড বাই 2 মিটার, মানে কত মিটার? 13 মিটার। ওকে, এবার বলো তো রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ কি হবে? সুতরাং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ রাস্তা সহ বারবার মাঠ হয়ে যাচ্ছে, এটা পার্ক। রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ কত? পার্কের ব্যাসার্ধ হচ্ছে 13 যোগ 2 মিটার, মানে হচ্ছে 15 মিটার। রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হচ্ছে 15 মিটার। ওকে, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল বের করব। সুতরাং মাঠের ক্ষেত্রফল মানে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। ওকে, মাঠের ক্ষেত্রফল। সুতরাং মাঠের ক্ষেত্রফল সমান কি হবে? পাই ইন্টু আর এর জায়গায় কত? 13 স্কোয়ার। তার মানে এটা হিসাব কিতাব করলে কত পাচ্ছি আমরা? 13 স্কোয়ার করলে 169। পাই রেখে দিলাম, মানটা আর এখন বসাবো না, মান একবারে লাস্টে বসাবো। তাহলে 169 পাই, এটা হচ্ছে মাঠের ক্ষেত্রফল। এবার বলো তো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কি হবে? এবং রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা হবে পাই ইন্টু কত স্কোয়ার? 15 স্কোয়ার বর্গ মিটার। এখন তুমি হিসাব করো, 15 স্কোয়ার করলে 225 পাই বর্গ মিটার। এটা হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের বা পার্কের ক্ষেত্রফল। তুমি এখন রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে শুধু পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ করে দাও। ওকে, তুমি এখন এই যে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে শুধু পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবা রাস্তার ক্ষেত্রফল। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফলটা কি হবে? রাস্তার ক্ষেত্রফল সমান 225 পাই মাইনাস 169 পাই বর্গ মিটার। বিয়োগ করলে কত হয় বলো তো? 225 পাই থেকে 169 বাদ দাও, 225 মাইনাস 169, পাই তো পাই থাকবে, তাহলে থাকে কত? থাকে হচ্ছে 56। তার মানে 56 পাই বর্গ মিটার। কেউ যদি পায়ের মাধ্যমে অ্যান্সার লেখো তাতেও কোনো সমস্যা নাই, এটাও অ্যান্সার লিখতে পারো, বাট তুমি পায়ের মানটা বসাইই দাও। পায়ের মান কত? 3.1416। তাহলে 56 ইন্টু 3.1416 বর্গ মিটার। এখন হিসাব করো তো কত আসে? ইন্টু 3.1416, 175.9296 বর্গ মিটার। অবশ্যই প্রায় লিখবা, পায়ের মানই অ্যাপ্রক্সিমেট মান। পায়ের মান যখনই বসাবা তখনই প্রায় লিখবা, প্রায় লিখতে তুমি বাধ্য। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সেই রাস্তার ক্ষেত্রফল। ডিস্টিং। চলো নেক্সট, এরপরের ম্যাথ। বুঝছি না ম্যাথটা কত সহজ? অনেক সহজ। এটা দেখি একটু। একটি গাড়ির সামনের চাকার ব্যাস আসলে হয় না, এখানে একটু মিসিং আছে, সামনের চাকার হবে।
সামনের চাকার ব্যাস হচ্ছে 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে, এটা আমাদেরকে বের করতে হবে। তবে এখানে একটা মজার ব্যাপার কি, একটা ছোট্ট টপিক তোমাদের জানা থাকতে হবে। টপিকটা কি, একটা চাকা যদি একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, পূর্ণ একটা রিভলভ বা ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কথাটা মাথার মধ্যে একদম সেভ করে নাও। কোনো চাকা যদি একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, ধরো এই হচ্ছে একটা চাকা, এই হচ্ছে একটা চাকা, এই চাকাটাকে তুমি এখন ঘোরানো শুরু করলে, এই চাকাটাকে ঘোরাতে শুরু করলে, ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি এই যে এইখানে হচ্ছে তলটা আছে, এইখান থেকে ঘোরানো শুরু করলে, ঘোরাতে ঘোরাতে এই চাকাটা এখন এসে এইখানে আসছে, একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, মানে একবার পুরোপুরি ঘুরে এইখানে আসছে। তাহলে এইখান থেকে যে এইখানে দূরত্বটা অতিক্রম করলো, এই যে এই দূরত্বটা যে অতিক্রম করলো, এই দূরত্বটা আসলে এই যে চাকার যে পরিধি, মানে এইখান থেকে এইটুকু পর্যন্ত এই দূরত্বের সমান। ওকে, তাহলে কনসেপ্টটা কি, কথাটা কি, কোন চাকা একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। ওকে, ক্লিয়ার? এই কনসেপ্ট দিয়ে আমরা এই ম্যাথটা করব। তার মানে আমি প্রথমত পেছনের চাকার ব্যাস থেকে পেছনের চাকার পরিধি বের করব, সামনের চাকার ব্যাস থেকে সামনের চাকার পরিধি বের করব। পরিধি বের করলাম মানে কি, ওই চাকাটা একবার ঘুরলে ওই পরিধির সমান দূরত্ব কি করবে, অতিক্রম করবে। এখন ওই চাকাটাকে আসলে 88 মিটার পথ যেতে হবে, 88 মিটার পথ অতিক্রম করতে সে কয়বার ঘুরবে সেটা বের করার জন্য ওই 88কে ওই পরিধি দিয়ে ভাগ করব, তাহলে কয়বার ঘুরবে সেটা আমরা পেয়ে যাব। কথা কি বুঝছো? সিমিলারলি পেছনের চাকার পরিধি বের করব, সেটা দিয়ে যদি ওই মোট দূরত্বকে ভাগ করি তাহলে পেছনের চাকা ঘুরবে কয়বার সেটা পেয়ে যাব। তারপরে দুইটা ঘূর্ণন সংখ্যার পার্থক্য বের করে ফেলবো, খুবই সহজ। তাহলে কিভাবে শুরুটা করতে পারি আমরা? শুরুটা আমরা এইভাবে করব যে দেওয়া আছে পেছনের চাকার ব্যাস, আগে সামনের চাকারটা খেল খতম করি, সলিউশন শুরু করলাম। দেওয়া আছে কি দেওয়া আছে, সামনের চাকার ব্যাস, চাকার ব্যাস। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, ব্যাস দেওয়া থাকলে পরিধি বের করা খুবই সহজ। ব্যাস মানে কি 2r না, এর সাথে খালি পাই গুণ করলেই পরিধি পাওয়া যায়। ওকে, তাহলে খুব নর্মাল একটা চিন্তা দেখো, যদি কারো ব্যাস হয় 26 সেন্টিমিটার তাহলে তার পরিধি হবে 26 পাই সেন্টিমিটার। যদি কারো ব্যাস হয় 30 সেন্টিমিটার তাহলে তার পরিধি হবে 30 পাই সেন্টিমিটার। ব্যাস দেওয়া থাকলে তার সাথে শুধু একটা পাই লাগাই দিলেই কি পাওয়া যায়, পরিধি পাওয়া যায়। ওকে, কারণ ব্যাস মানে কি 2r এর মান, আর পরিধি মানে কি 2 পাই r বা 2r পাই। ওকে, তাহলে এখন আমরা কি করব, দেওয়া আছে সামনের চাকার ব্যাস 2r সমান কত, 28 সেন্টিমিটার। তাহলে সুতরাং সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি সমান কি হবে, 28 পাই সেন্টিমিটার। তুমি লিখতে পারো চাইলে এক লাইন বেশি লিখতে পারো, কিভাবে, 2r পাই সেন্টিমিটার। তো 2r এর মান বসায় দাও 28 পাই সেন্টিমিটার। ওকে, আবার পিছনের চাকার কাহিনী শেষ করি এবার। আবার পিছনের চাকার ব্যাস কত, পিছনের চাকার ব্যাস, আগেরটা যেহেতু 2r দিয়েছি এটা 2r প্রাইম দেই, 2r প্রাইম মানে জাস্ট একটু আলাদা করার জন্য। পিছনের চাকার ব্যাস 2r প্রাইম সমান কত, 35 সেন্টিমিটার। সুতরাং পিছনের চাকার পরিধি সমান 2r প্রাইম পাই
তার মানে 35 পাই সেন্টিমিটার। ওকে, এবার মোট অতিক্রান্ত পথ কত? 88 মিটার। দেখো এগুলো সব সেন্টিমিটারে আছে, কিন্তু ওটা আবার মিটারে আছে, তাহলে ওরা আবার সেন্টিমিটারে নিতে হবে। তাহলে মোট অতিক্রান্ত পথ কত? মোট অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ সমান 88 মিটার। 88 মিটারকে সেন্টিমিটারে নিতে 100 দিয়ে গুণ করো, 88 গুণ 100 সেন্টিমিটার, তার মানে 8800 সেন্টিমিটার। ওকে, তাহলে সামনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করতে হলে কি করব? এইটাকে সামনের চাকার পরিধি দিয়ে ভাগ করব। পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা বের করতে হলে কি করব? এটাকে পিছনের চাকার পরিধি দিয়ে ভাগ করব। তো চলো শুরু করি পরেরটা। সুতরাং সামনের চাকার ঘূর্ণন সংখ্যা, মনে রাখবা যার পরিধি ছোট তার ঘূর্ণন সংখ্যা বেশি, কারণ যার পরিধি ছোট মানে সেটা ছোট সাইজে, তাকে বেশি বার ঘুরতে হয়। আর যার চাকার পরিধি বড় তাকে কম বার ঘুরলেও হয়। কথা ক্লিয়ার? তাহলে এখন সামনের চাকার ঘূর্ণন সংখ্যা সমান, সামনের চাকার ঘূর্ণন সংখ্যাটা কি হবে? সামনের চাকার ঘূর্ণন সংখ্যা হচ্ছে এই যে 8800 ডিভাইড বাই এই যে সামনের চাকার পরিধি 28 পাই, কত? 28 পাই। মানটা বসায় দাও, 8800 ডিভাইড বাই 28 ইন্টু 3.1416 করে ফেলো, রেজাল্টটা বের করে ফেলো। কত? উপরে হচ্ছে 8800, নিচেই কত? নিচে হচ্ছে 28 ইন্টু 3.1416, কত আসবে? 100.00 সামথিং আসছে। তুমি এইখানে লিখবা 100, কি লিখবা? 100। আর এইখানে পাশে লিখবা ঘূর্ণন সংখ্যা পূর্ণ সংখ্যায় নিয়ে, ঘূর্ণন সংখ্যার পূর্ণ মান নিয়ে, মানে তুমি দশমিক ঘূর্ণন নাও নাই, পূর্ণ মানটুকু নিয়েছো শুধু, মানে 100 বার ঘুরবে। সামনের চাকা ঘুরবে কতবার? 100 বার। এবার পিছনেরটা বের করি। আবার কত? পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা, পিছনের চাকার ঘূর্ণন সংখ্যা সমান কত? 8800 ডিভাইড বাই 35 পাই, মানে 8800 ডিভাইড বাই 35 ইন্টু 3.1416 কত হয়? এবার দেখো তো, এবার কত হয়? 8800 ডিভাইড বাই 35 ইন্টু 3.1416, রেজাল্ট আসে কত? 80.03, কিন্তু আমরা নিব 80 বার। এখানে লিখবো কি? ঘূর্ণন সংখ্যার পূর্ণমান নিয়ে, ঘূর্ণন সংখ্যার পূর্ণমান নিয়ে ঘূর্ণন সংখ্যার পূর্ণমান নিলাম। তাহলে বলো তো, সামনের চাকা পিছনের চাকার চেয়ে কতবার বেশি ঘুরলো? বলো তো? এই যে 100 থেকে 80 বাদ দাও, 20 বার। সুতরাং সামনের চাকা বেশি ঘুরে সমান কত? 100 মাইনাস 80 বার, বা 100 থেকে 80 টাইমস বাদ দিলাম, কত? 20 টাইমস, মানে 20 বার বেশি ঘুরে। এটাই আমাদের অ্যান্সার। এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এটাতে কয়েকশো স্টার দিয়ে রাখো। তোমার মনের মাধুরী মিশিয়ে যতগুলো স্টার দিতে মন চায় তুমি স্টারটা দিয়ে দাও এই ম্যাথটাতে। হ্যাঁ, ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। চলো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা কি আছে সেটা একটু আমরা দেখি। এইটার জন্য একটা কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে, একটা না অ্যাকচুয়ালি দুইটা কনসেপ্ট মনে রাখতে হবে। এই ম্যাথটা আরো ইম্পর্টেন্ট, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। এটা শর্ট কোশ্চেনে আসবেই, কোথাও না কোথাও এটা আসবেই শর্ট কোশ্চেনে। ওকে, এটা লিখে রাখো, এটা আসবেই, এসকিউতে আসবেই এটা। আচ্ছা, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দুইটা কেস ঘটতে পারে,
কেস ওয়ান। কেস ওয়ান, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি বলতে এই যে বৃত্তের ভেতরে বর্গ থাকতে পারে, আবার বর্গের ভেতরে বৃত্ত থাকতে পারে। কেস কয়টা? দুইটা। একটু চিন্তা করো। ধরো এই হচ্ছে, শুরুতে আমরা একটু চিন্তা করি, এই হচ্ছে একটা বৃত্ত। এটা একটা কি? এটা একটা বৃত্ত। এর ভেতরে একটা বর্গ আছে, এর ভেতরে একটা বর্গ আছে। এই যে এটার ভেতরে একটা বর্গ আছে। বৃত্তের ভেতরে বর্গ, বৃত্তের ভেতরে যদি বর্গ থাকে এটাকে বলা হয় কি? বৃত্ত অন্তর্লিখিত বর্গ। এটাকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত বর্গ, অন্তর্লিখিত লিখিত বর্গ, বৃত্ত অন্তর্লিখিত বর্গ। আর বৃত্ত অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রে এই যে যে কর্ণটা কার, এই যে বর্গের যে কর্ণটা সেটা হয় বৃত্তের ব্যাসের সমান। এই দেখো একটু তাকাও, এই যে বৃত্তের যেটা ব্যাস সেটাই বর্গের কর্ণের দৈর্ঘ্য। মনে থাকবে? ওকে, আমি একটু লিখে দেই। তাহলে এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে ঘটনাটা এরকম ঘটে, বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হয় কি? বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। এটা কেস এক। এটা কি কেস? এটা হলো কেস ওয়ান। এই যে এটুকু হচ্ছে কেস ওয়ান। এটাকে আমি একটু দিয়ে রাখলাম, এটা কেস এক, এটা মনে রাখবা। এবার কেস টুটা কি হতে পারে? কেস টুটা এরকম হতে পারে, সেটা হচ্ছে একটা বৃত্ত থাকবে, একটা বর্গ থাকবে, তার ভেতরে বৃত্ত থাকবে। ফার্স্টে বর্গ, ফার্স্টে একটা কি থাকবে? বর্গ, তার ভেতরে কি থাকবে? তার ভেতরে বৃত্ত। আগে ছিল কি? বৃত্তের ভেতরে বর্গ, আর এবার বর্গের ভেতরে বৃত্ত। কথাটা কি ভালো করে বুঝছো? এবার হচ্ছে বর্গের ভেতরে বৃত্ত। এটা হলো বর্গের ভেতরে বৃত্ত। তাহলে এটাকে আমরা নাম দিব কি? বর্গে অন্তর্লিখিত বৃত্ত। এটা হচ্ছে কি? বর্গে অন্তর্লিখিত বৃত্ত, লিখিত বৃত্ত। এর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে? এর ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে এই রকম যে এই বৃত্তের যেটা ব্যাস সেটা হচ্ছে ওই বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে এর ঘটনাটা হচ্ছে এইরকম, বর্গের বাহুর দৈর্ঘ্য হয়, বর্গের বাহুর দৈর্ঘ্য হয় কি? সমান বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। ভালো করে মনে রাখবা কনসেপ্ট দুইটা, এই কেস দুইটা ভালো করে মনে রাখবা, না হলে উল্টাপাল্টা লেগে যাবে। এমসিকিউ এবং এসকিউ দুই ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্রয়োজনীয় তোমার জন্য। এটা 100% তোমাকে মনে রাখতে হবে। ওকে ওকে, আই হোপ তুমি এটা মনে রাখবা। তাহলে ম্যাথটা কি বলছে এখন বলো তো? এখানে কোন কেজে পড়ছে? কেস ওয়ান না কেস টুতে? বলছে একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্র, মানে এটা বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্র মানে হচ্ছে কেস ওয়ান। ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। সেই বর্গক্ষেত্রের কিসের দৈর্ঘ্য? বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করার আগে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করব। এই বর্গের কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে এই বর্গের কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে এই বৃত্তের ব্যাস। তার মানে আমি যদি বৃত্তের ব্যাস বের করতে পারি তাহলে পেয়ে যাব বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণের দৈর্ঘ্য থেকে পাবো আমি বর্গের বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে কিভাবে শুরু করব? আমরা সলিউশনটা শুরু করব কিভাবে? সলিউশনটা আমরা কিভাবে শুরু করতে পারি বলো? দেখো, তাহলে এখন শুরুটা এরকম হবে যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে এখন তুমি কি লিখবা? এই কথাটা লিখবা। আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত, বা এখানে তুমি প্রশ্ন মতে দিয়ে লিখতে পারো। প্রশ্ন মতে বৃত্তের পরিধি কি দেওয়া আছে? পরিধি দেওয়া আছে 220, তার মানে 2 পাই আর, এটা সমান 220। এখান থেকে তুমি ব্যাস আর এর মান বের করো, বা 2r সমান 220 বাই পাই কত থাকবে? সুতরাং 2r এর মানটা কত? 2r সমান 220 কে 3.1416 দিয়ে ভাগ করো। 220 ভাগ 3.1416
কত আসে 70.03 70.03 প্রায় এত মিটার। ওকে, আচ্ছা এখন আসি, এই যে এটা কি পেলে বর্গের ব্যাস, সরি বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসটাই কি হবে বর্গের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখব সুতরাং বর্গের বর্গের আগে বৃত্তের কথাটা লিখি, বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান কত 70.03। এবার তার মানে বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি আমরা জানি a√2, বর্গের কর্ণ হচ্ছে a√2 যদি বর্গের বাহুর দৈর্ঘ্য হয় a। তাহলে এখন কি লিখব বর্গের বাহুর দৈর্ঘ্য a মিটার হলে a√2 সমান কত a√2 সমান হচ্ছে 70.03 বা a সমান কত 70.03 ভাগ √2, ভাগ করে দাও ডিভাইড √2, ভাগ করলে রেজাল্টটা পেয়ে যাব 49.52। সুতরাং a সমান কত হবে 49.51 লেখো 51 মিটার প্রায় ড্যাশ। এই হচ্ছে ম্যাথ, একদম নরমাল, একদম তুই কনসেপ্টটা খালি বুঝবা সেই অনুযায়ী কাজ করবা। ওকে ঠিক আছে, তার মানে আমরা কি করলাম আমাদের পরিধি দেওয়া ছিল, পরিধি থেকে ব্যাস বের করলাম, ব্যাসটাই হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ থেকে বাহুর দৈর্ঘ্য, বাস শেষ হয়ে গেল, নরমাল ম্যাথ, একটু চিন্তা করবা জাস্ট। চলো লাস্ট যে ম্যাথটা আছে সেটা একটু দেখি। বলছে একটি বৃত্তের পরিধি ও একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। বৃত্তের পরিধি কি 2πr, সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি যদি বাহুর দৈর্ঘ্য a হয় পরিসীমা হবে 3a, কারণ সমান বাহু তিনটা বাহুর যোগফল হবে 3a। তো এই দুটা পরস্পর সমান। এবার আমাদের এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে, মানে বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে বলছে। খুবই সহজ, দেখো সলিউশনটা কিভাবে করা যায়। আমরা শুরুতে এইভাবে লিখব, মনে করি বৃত্তের ব্যাসার্ধ r, বৃত্তের ব্যাসার্ধ r এবং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a। ঠিক আছে, এখানে কোনো একক দেওয়া নাই তাই আমি এককও দিলাম না। তাহলে এখন কি হবে প্রশ্নে কি বলছে পরিধি আর পরিসীমা সমান, তাহলে বৃত্তের পরিধি 2πr সমান ত্রিভুজের পরিসীমা 3a। এখান থেকে যে কোনো একটার মান বের করলেই চলে। আমি ধরো এখান থেকে r এর মানটা বের করলাম, r সমান কি হবে r সমান হবে 3a/2π, অথবা a এর মানও বের করতে পারো, আমি a এর মানটাই বের করি। সুতরাং a সমান কি হবে 2πr ডিভাইড বাই 3, বাস। এখন কার অনুপাত চেয়েছে ক্ষেত্রফল দুইটার না, তোমরা তো সবাই জানো বৃত্তের ক্ষেত্রফল πr², আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি √3/4a²। তাহলে সুতরাং বৃত্ত এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এটাও এসকিউতে আসবে, ক্ষেত্রফলের অনুপাত সমান। ওকে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত πr² ইজ টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এখন তুমি a এর মান যে বের করছিলে না, এখানে যে a এর মানটা বের করছো সেই মানটা এখানে বসায় দেবা। এই যে a এর মানটা যে বের করছো না, এই মানটা এখানে বসায় দাও। তাহলে বসালে কি হয় বলো তো দেখি, বসালে এরকম হয় πr² ইজ টু √3/4, এর জায়গায় বসাবা 2πr ডিভাইড বাই 3, 2πr ডিভাইড বাই 3 তার স্কোয়ার। এবার একটু হিসাব কিতাব করো, πr² ইজ টু √3/4, এখানে একটু হিসাব করো, 2 এর স্কোয়ার করলে কত হয় 4 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, π² ডিভাইড বাই 3 এর স্কোয়ার করলে কত হয় 9 হয়। এখন একটু হিসাব কিতাব শুরু হলো, 4 আর 4 উড়ে গেল, ঠিক আছে। তাহলে থাকলো কি বলতো, থাকলো হচ্ছে এখানে πr² ইজ টু
এখানে থাকলো কত, উপরে √3 পাই স্কোয়ার আর স্কোয়ার, √3 পাই স্কোয়ার আর স্কোয়ার, নিচেই কত 9। ওকে, এখন দেখো অনুপাত মানে কি, একটা ভগ্নাংশ না, ভাগ না? তো আমি যদি এই অনুপাতের জায়গায় এখন ভাগ চিহ্ন দেই তাহলে কোনো অন্যায় হবে? কেউ মারবে আমাকে? অবভিয়াসলি না। এই অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ, মানে ভাগ। তাহলে আমি এখন কি করব, আমি এখন এটার পরিবর্তে, অনুপাতের পরিবর্তে ভাগ চিহ্নটা দিব। এটা আমি পাশে এইখানে করে দিচ্ছি। তাহলে এইরকম হবে ঘটনাটা। কি হবে, পাই আর স্কোয়ার উপরে যাবে, পাই আর স্কোয়ার এটা উপরে, আর নিচে কি থাকবে, নিচে থাকবে √3 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই কত 9। এবার এই ভগ্নাংশ, এই যে নিচেরটা, এটা গুণ আকারে দিলে উল্টে যাবে না? তাহলে দাও পাই আর স্কোয়ার ইন্টু 9 উপরে, √3 নিচেই পাই স্কোয়ার আর স্কোয়ার। ওকে, এবার তুমি ডিস্টিং করে ওড়াও, আর স্কোয়ার বাদ। পাই স্কোয়ারকে পাই দিয়ে কাটলে কত হবে, পাই স্কোয়ারকে পাই দিয়ে কাটলে পাই থাকবে। এবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে 9 না, এই 9কে √3 দিয়ে কাটা যায়। 9কে √3 দিয়ে কাটলে কি থাকে বলো তো, কেউ বলতে পারো? 9 মানে আসলে 3 × 3, আর 3 মানে হচ্ছে আবার √3 × √3। তার মানে 9 মানে আসলে কি লেখা যায়, 9 সমান লেখা যায় 3 × √3 × √3 লেখা যায়। তার মানে ঘটনাটা এরকম হবে না? দেখো তো, উপরে 9 ছিল না, উপরে তো 9 ছিল, তাই না? তাহলে এখন যদি তুমি হিসাব করো, তাহলে উপরে 9 কে লিখবা 3 × √3 × √3, আর নিচে লিখবা কত, √3 পাই, একটা √3 কাটা। তাহলে উপরে থাকলো 3√3 আর নিচে থাকলো কত, পাই। এখন এটাকে অনুপাত আকারে প্রকাশ করে দাও, 3√3 = পাই। দ্যাটস দ্য অ্যান্সার। এটাই রেজাল্ট, এটাই আমাদের অ্যান্সার। বুঝছো? এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমাদের ম্যাথ। জাস্ট একটা ছোট্ট ক্যালকুলেশন করতে হবে, এই ক্যালকুলেশনটুকু তোমার ইচ্ছা মতো করবা। এটা অনেকভাবে তুমি করতে পারো, চাইলে তুমি এইখান থেকে আর এর মান বের করেও করতে পারো। আমি তো এইভাবে করলাম, তুমি আর এর মান বের করে ট্রাই করবা, দেখবা তুমি পারো কিনা, তাই না? আর এর মান বের করে করলে আরো সহজও হইতে পারে, তুমি ওটা ট্রাই করে দেখো, ঠিক আছে? অবভিয়াসলি রেজাল্ট মেবি এটাই হবে, একটু করে করছি, দেখো কোথাও মিস্টেক থাকলে। রেজাল্ট প্রসিডিওর ঠিক আছে, রেজাল্ট আশা করি ঠিকই থাকবে। ওকে, তো চলো এরপরে দেখি 10 নাম্বার ম্যাথটা। 10 নাম্বার ম্যাথটা, এটা তোমাদেরকে আমি বাসার কাজ দিলাম। এখানে যে গাঢ় চিহ্নিত অংশগুলোর যে ক্ষেত্রফল বের করতে বলছে, বইয়ের প্রশ্নটা দেখবা, দেখলে তুমি তোমার মাথাটারে কাজে লাগিয়ে এই ক্ষেত্রফলগুলো বের করতে পারবা। কালো বা গাঢ় চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রফলটা তুমি বের করবা। এইটা করে তুমি এই ভিডিও কমেন্ট বক্সে জানাবা যে স্যার আমি এই ক্ষেত্রফলগুলো বের করছি, এটার অ্যান্সার এত। অ্যান্সারগুলো কমেন্ট বক্সে লিখে দিও। এটা তোমার কাজ দিলাম, মানে তুমি এটা ব্রেন স্ট্রম করবা। এটা তোমার HW, বাসার W দিলাম। তুমি এটা বাসায় একটু নিজের মাথাটাকে কালচার করো, নিজের মাথাটাকে একটু কাজে লাগাও, দেখো তুমি পারো কিনা, তুমি কি শিখেছো সেই অনুযায়ী কাজ করো। ওকে, তো যাই হোক, এই ছিল আজকের টোটাল ক্লাস। আমরা যে এতগুলো স্লাইডে এই যে কয়টা 10টা ম্যাথ করলাম আমরা, এই 10টা ম্যাথের ম্যাক্সিমামই সহজ ছিল। তোমরা জাস্ট কনসেপ্টগুলো একটু বুঝলেই ম্যাথগুলো সব পারবা বা পারতে। একবার একটু দেখবা, নিজে আরেকবার প্র্যাকটিস করবা, ব্যাস ক্লিয়ার একদম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাস, অর্থাৎ 16.4 নিয়ে। 16.4টা মোস্ট ইম্পর্টেন্ট। এই ক্লাসটা এত বেশি ইম্পর্টেন্ট ছিল না, তারপরেও তোমরা করবা। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।